এরকম ধর আছে মলিকুলার অরবিটাল গুলো। এবার ইলেকট্রন ফিল আপ হয়েছে, ফিল আপ হয়েছে, ফিল আপ হয়েছে, একটা আনপেড এরকম ইলেকট্রন আছে। তাহলে এই লেভেলটাকে বলা হয় সোমো, মানে সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল। ঠিক আছে, এটা হচ্ছে সোমো। হুম, তো এই হচ্ছে ব্যাপার মূলত। ঠিক আছে, বন্ড অর্ডারের কেসটাও বলেছিলাম আর কি। হুম, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে সিঙ্গেল অ্যাটমের গুলো, ঠিক আছে। হুম, ঠিক আছে, আমরা সিঙ্গেল অ্যাটমের হাইড্রোজেন না হিলিয়াম করেছিলাম। আরো কয়েকটা দেখে নিই একটুখানি, তারপরে আমরা চলে যাবো হচ্ছে ইয়েতে। আচ্ছা, তোর হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেছে, বেরিলিয়াম হয়েছে, এরপর প্রথম যেটা সকল কমপ্লেক্স ইয়েতে আসে সেটা হচ্ছে যে নাইট্রোজেন, এই N2। আজকে হচ্ছে তোর কত তারিখ? 31 নাকি? এই 31 সব মানে 31, হবে আর কি। আর 1 মিনিটে হবে, 31ই লিখি। হ্যাঁ, তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে নাইট্রোজেন মলিকুল। হুম, নাইট্রোজেন মলিকুলের যদি জন্য যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি বল? তো 1:2, 2:2, 2p3। 2p3, তাই তো? হুম, তাহলে এইগুলোই কম্বাইন করবে বেসিক্যালি। ঠিক আছে, তা দুটো নাইট্রোজেন আছে আমাদের, তাহলে 1s 2s আর 2p। এবার 2pর মধ্যে আমরা জানি যে 2pর মধ্যে আসলে তিনটে অরবিটাল আছে, 2px, 2py আর 2pz। তাহলে এরা কম্বাইন করবে। ঠিক আছে, এবার কেউ চাইলে 1s টাকে অনেক বইতে বাদ দেওয়া থাকে। কেন বাদ দেওয়া থাকে? তার কারণ হচ্ছে 1s টা পেনাল্টিমেট। ফলে ওটা যে মলিকুলার অরবিটাল করবে না তা নয়, কিন্তু ওটা দিয়ে দেখায় না, কারণ ওখানে তেমন কিছু ঘটবে না আর কি, এরকম একটা ব্যাপার। তা আমরা প্রথমে সবগুলো দিয়ে করে আস্তে আস্তে আমরা যখন বড় হয়ে যাব তখন আমরা ওটাকে বাদ দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তো মোটামুটি 1s, দুটো নাইট্রোজেনের 1s আমি পরের পাতাতেই করি। ধর এটা একটা নাইট্রোজেন, এটা আর একটা নাইট্রোজেন, তো 1s আছে, এরও 1s আছে। 1s, 1s, 2s, 2s, আর এটা হচ্ছে 2p। ঠিক আছে, 2pর মধ্যে তিনটে অরবিটাল আছে, এরও 2p তে আছে তিনটে অরবিটাল। এইবার কম্বাইন করার সময় 1s 1s কম্বাইন করবে, করে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করবে। আর একটু নিচে নামালে ভালো হতো। ঠিক আছে, দিচ্ছি। 2s টাও সেরকম কম্বাইন করবে। 2p টা কম্বাইন করে আমি এক্সপ্লেন করছি, তার আগে জাস্ট এঁকে নিই। এরকম হলো, দেখ 2p টা আমি দুটো আলাদা পেয়ারে ভেঙে দিয়েছি ঠিক আছে, এই পেয়ারটাকে আলাদা রেখেছি, আর এইখানে দুটো দুটো করে একসাথে নিয়েছি। কেন? তার কারণ হচ্ছে তুই যদি খেয়াল করে দেখিস যে
পি অরবিটালের তো একটা ডাইরেকশনাল প্রপার্টি আছে, তাহলে মানে ধর এটা এটা যদি একটা অ্যাক্সিস হয়, কিছু বলছিস? না না। তাহলে এইটা ধর একটা পি অরবিটাল, এইটা আরেকটা পি অরবিটাল, আর এইটা আরেকটা পি অরবিটাল, এরম থাকবে। এবার যে কোনো একটা পি অরবিটাল দিয়ে যদি সিগমা বন্ডিং হয়, ধর এইটা যদি আমার বন্ড ফর্মিং অ্যাক্সিস হয়, তাহলে এখানে সিগমা বন্ডিংটা হলো, বাকি দুটো পাই বন্ডিং করতে পারবে। ওই জন্য তিনটে পি এর যে সেট, তারা যখন মলিকুলার অরবিটাল ফর্মেশন করে, তখন একটা সিগমা বন্ডিং করে, তাহলে একটা সিগমা বন্ডিং করলে একটা সিগমা অ্যান্টি বন্ডিং হবে। আর বাকি দুটো অরবিটাল দুটো দুটো করে পাই বন্ডিং, পাই অ্যান্টি বন্ডিং করবে। ঠিক আছে, এবার নাইট্রোজেনের ক্ষেত্রে তুই যদি দেখি, তাহলে এগুলো নাম কি দেওয়া হবে? প্রথমটা 1s থেকে আসছে, তাহলে এটা হচ্ছে 1 সিগমা বা সিগমা 1s, এটা বন্ডিং অরবিটাল। এটা হচ্ছে সিগমা 1s অ্যান্টি বন্ডিং, তাই মাথায় একটা স্টার দেওয়া হয়। তারপর এটা হচ্ছে সিগমা 2s, এটা হচ্ছে সিগমা 2s স্টার। তারপরেরটা হচ্ছে সিগমা 2p, এটা সিগমা 2p। তুই চাইলে দিতে পারিস, ধর জেড অ্যাক্সিসটাকে যদি বন্ড ফর্মিং অ্যাক্সিস ধরি, জেনারেলি ধরা হয় তাই, জেনারেলি এর কোনো মানে বাধ্যবাধকতা নেই, 2p স্টার হলো। আর এই দুটো কি হবে? এই দুটোর হবে হচ্ছে যে পাই 2p এক্স আর পাই 2p ওয়াই, সেরকম এটা পাই 2p এক্স স্টার, পাই 2p ওয়াই স্টার। ঠিক আছে, এইটা। এবং এটাকে তুই ইলেকট্রনিক কনফিগারেশনের মতো লিখে ফেলতে পারিস। তাহলে ফর নাইট্রোজেন অ্যাটম কি হলো না, 1 সিগমা, মানে আমি এমনি ভাবে লিখি আগে, সেটা হচ্ছে সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে হচ্ছে সিগমা 2pz, তারপরে হচ্ছে পাই 2px, পাই 2py, এদের এনার্জি সেম। তারপরে হচ্ছে আবার পাই 2px স্টার, এর সঙ্গে পাই 2py স্টার এর সিমিলার, দেন পাই 2pz, এই সরি পাই কেন, সিগমা 2pz স্টার। ঠিক আছে, এটা হলো। এবার এখান থেকে আমরা বন্ডিংটা দেখে নিতে পারি। কিভাবে দেখতে পারি? নাইট্রোজেনের টোটাল ইয়ে কত, হুম, বল, টোটাল ইলেকট্রন টোটাল কটা হবে? 7টা আছে। হ্যাঁ, 2 3 4 5 6, 4 7। 7টা। হ্যাঁ। তাহলে নাইট্রোজেন অ্যাটমের জন্য হচ্ছে 14টা। তাহলে 14টা কিভাবে ফিল আপ হবে? হ্যাঁ, 2 2 2 2 2 4, কারণ দুটো অরবিটাল আছে এখানে। কত হলো? 2 2 4 5 6 7 8 9 10 14। ঠিক আছে, এখানে যদি আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, 14টা এটা। এখান থেকে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারি। বন্ড অর্ডার কি বলেছিলাম? নাম্বার অফ বন্ডিং অরবিটাল মাইনাস নাম্বার নাম্বার অফ মাইনাস বন্ডিং নাম্বার ইলেকট্রন। অ্যান্টিবডি। হুম, হুম হুম। তাহলে বন্ডিং এ কটা আছে খেয়াল করে দেখি। 1 2 মানে 2 2 4 5 6, 6 আর 4 10টা আছে, মাইনাস অ্যান্টিবন্ড নিয়ে কটা আছে? 2 2 4টে, ডিভাইডেড বাই 2, কত হলো? 6/2 ইজ ইকুয়াল টু 3। তাহলে নাইট্রোজেন অ্যাটমটার বন্ড অর্ডার 3, সো বন্ড অর্ডার ইকুয়াল টু 3। তার মানে নাইট্রোজেনের মধ্যে 3টে বন্ড থাকবে। ঠিক আছে, এবং নাইট্রোজেন অ্যাটমটা ডায়াটমিক, সরি ডায়াটমিক বলছি, ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কেন ডায়াম্যাগনেটিক? কারণ এর মলিকুলার অরবিটালে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ঠিক আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এবং এর হোমো, খেয়াল করে দেখ, এর হোমো হচ্ছে কোনটা? হোমো, এর হোমো হচ্ছে, বল কোন অরবিটালটা হোমো? নাই, পাই 2px, পাই 2py, এটা হচ্ছে হোমো। হুম,
এবং তুই যদি নাইট্রোজেনকে খেয়াল করিস, নাইট্রোজেনের ঠিক ঠিক করে বন্ডিং যদি আঁকতে চায় কেউ, তাহলে এন ট্রিপল বন্ডেড এন, এর মাথায় একটা লোন পেয়ার থাকে, এর মাথায় একটা লোন পেয়ার থাকে। এই যে লোন পেয়ার গুলো, এই লোন পেয়ার গুলো হচ্ছে বেসিক্যালি এই টু পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই। ঠিক আছে? তাহলে এই নাইট্রোজেন হুম। অ্যাটমটা যদি কোনো হোমো হিসেবে অ্যাটাক করতে যায়, তাহলে এই অরবিটাল গুলো সেখানে কাজ করবে। ঠিক আছে? এবং এর লুমোটা হচ্ছে পাই টু পি এক্স পাই টু পি ওয়াই। ঠিক আছে? সেইখানে অ্যাটাক করবে যদি তুই লুমো হিসেবে একে কাজ করাতে চাস। ঠিক আছে? এই হচ্ছে নাইট্রোজেনের। ঠিক আছে? নাইট্রোজেনের আগে পর্যন্ত তাই। অক্সিজেনে গিয়ে একটা ঘটনা ঘটে। ঠিক আছে? অক্সিজেনে গিয়ে যেটা ঘটে সেটা হচ্ছে যে, এই বইটাতে নেই ভালো। ও না, নাইট্রোজেনের ক্ষেত্রে আমি একটু ভুল লিখেছি। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, নাইট্রোজেনের ক্ষেত্রে ভুল লিখেছি। নাইট্রোজেনের ক্ষেত্রে সিকোয়েন্সটা একটু আলাদা হবে, জানিস তো। কিছুই না, বেসিক্যালি নাইট্রোজেনের ক্ষেত্রে এই টু পি সিগমাটা থেকে এই দুটো যে পাই হচ্ছে, এই পাই গুলো নিচে থাকবে, তাই জন্যই ভাবছি ক্যালকুলেশন কোথাও একটা ম্যাচ করছে না। মানে বেসিক্যালি এই দুটো অরবিটাল নিচে থাকবে। তো এইটা হয়ে গেল সিগমা টু পি জেড, আর এইখানে হলো পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই। ঠিক আছে? এইটা তাহলে এই সিকোয়েন্সটা একটু চেঞ্জ হবে। কিছুই না, এই দুটো শুধু চেঞ্জ হবে। পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই হচ্ছে সিগমা টু পি জেড। বন্ডটা ঠিকই বেরোবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এখানে হোমোটাও চেঞ্জ হবে। আমাদের হোমো হচ্ছে, তার মানে খেয়াল করে দেখ, দুটো ইলেকট্রন এখানে, দুটো ইলেকট্রন এখানে, দুটো ইলেকট্রন, তাহলে হোমোটা হয়ে গেল হচ্ছে তোর সিগমা টু পি জেড। আর লুমোটা হচ্ছে পাই টু পি এক্স স্টার আর পাই টু পি ওয়াই স্টার। ঠিক আছে? এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে যেটা হয় যে, এই আগের যে ছবিটা এঁকেছিলাম ওইটা, অর্থাৎ পাই গুলো ওপরে চলে যায়। এটার কারণ আছে, কারণটা আমি আজকে বলবো না, আর একটু না এগুলো, ওই কারণটা বলে লাভ নেই। ঠিক আছে? এরা এরম ভাবে করবে। বুঝতে পারছিস কি হচ্ছে? যে নাইট্রোজেনের ক্ষেত্রে এই পাই বন্ডিং গুলো সিগমা বন্ডিংটার নিচে থাকে, আর অক্সিজেনের ক্ষেত্রে পাই বন্ডিং গুলো সিগমা বন্ডিংটার উপরে থাকে। এইটুকুই ডিফারেন্স। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে সিকোয়েন্সটা কি হবে? আগের যে সিকোয়েন্সটা লিখেছিলাম সেটা, ওয়ান সিগমা, মানে সিগমা ওয়ান এস, সিগমা ওয়ান এস স্টার, সিগমা টু এস, সিগমা টু এস স্টার, তারপরে হচ্ছে সিগমা টু পি, মানে এইটা টু পি জেড, তারপরে হচ্ছে পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই, তারপর হচ্ছে সিগমা টু, এই সরি, পাই টু পি এক্স স্টার, পাই টু পি ওয়াই স্টার, অ্যান্ড ফাইনালি সিগমা টু পি জেড স্টার। ঠিক আছে? এটা অক্সিজেনের ক্ষেত্রে দেখ, অক্সিজেন ও টু মলিকুলটার কতগুলো ইলেকট্রন টোটাল? 8টা, মানে O2 মিলিয়ে আছে 16টা, দুটো অক্সিজেন 16টা। মিলিয়ে। 16টা। তাহলে 16টা যদি আমি ফিল আপ করি, কত হবে? 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14,
এবং আর দুটোই পড়ে থাকলো, তাহলে এই দুটোর উপর দুটো পড়ছে। তার মানে বেসিক্যালি এর ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে খেয়াল করে দেখ, যে এই 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 এটা হচ্ছে তোর সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, সিগমা 2pz, এই পাই গুলো মানে পাই বন্ডিং গুলো, তারপরে পাই অ্যান্টি বন্ডিং গুলো, তারপরে হচ্ছে সিগমা 2pz স্টার। এই তো ব্যাপার। এবার এখানে তুই 16টা যদি ফিল আপ করিস, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 11 12 13 14 15 16, ঠিক আছে? এইটা বন্ডরে ক্যালকুলেট করি প্রথমে। বন্ডরে দেখ খেয়াল করে বন্ডিং কটা আছে, 2 2 4 5 6 7 8 9 10, মাইনাস অ্যান্টি বন্ডিং কটা আছে, 2 2 4 আর 2 6, ডিভাইডেড বাই 2 কত হলো দেখ, 4/2 ইকুয়াল টু 2। তাহলে অক্সিজেন অক্সিজেন ডবল বন্ড থাকবে, তাই না? হুম। হুম এবং অক্সিজেনের একটা ডাই র্যাডিক্যাল ক্যারেক্টার আছে, যেটা আমরা অনেক রিয়াকশন করতে গিয়ে দেখি, বিকজ অক্সিজেনের একটা সোমো আছে। দিস ইজ সোমো, সিঙ্গলি সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল, আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তার মানে অক্সিজেন উইল বি প্যারাম্যাগনেটিক ইন নেচার। অক্সিজেন উইল বি প্যারা, তাই তো বলছে মলিকুলার অরবিটাল থিওরি আমাকে। হুম হুম তো অক্সিজেন কি প্যারাম্যাগনেটিক? না তো, না, কি করে বলছিস? মানে যখন উম, মানে এটা এটা কি তাহলে আম, যখন পরমাণু আকারে থাকে তখন এর কথা বলছো আলাদা করে? আমি বলছি অক্সিজেন মলিকুলটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক হ্যাঁ ডায়াম্যাগনেটিক বুঝিস তো? হ্যাঁ, মানে যদি বিজোড় সংখ্যক একটা মানে কোনো কক্ষকে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তখন সেটা তারা মানে তারা ম্যাগনেটিক হবে, মানে যদি বিজোড় থাকে, যদি জোড় থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে। আছে তো বিজোড় আছে তো। হুম তার মানে অক্সিজেন তো প্যারাম্যাগনেটিক হওয়া উচিত। হুম হুম এবার অক্সিজেন প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, আমরা আমাদের অবজারভেশন কি বলে? মলিকুলার অরবিটাল থেকে যদি তো প্যারাম্যাগনেটিকই বেরোবে এবার। মানে তোর কি মনে হয় অক্সিজেন গ্যাসটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? মানে মনে হবে কি করে, এটা তো ভেতরকার তথ্য নাকি, মানে ভেতরকার না না, তথ্য দিয়ে তো আমরা প্যারাম্যাগনেটিক। তো মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে দেখতে পাচ্ছি যে অক্সিজেন প্যারাম্যাগনেটিক, হ্যাঁ ইট হ্যাঁ শুড বি প্যারাম্যাগনেটিক। এবার তোর কি মনে হয় এটা কি তোর অবজারভেশনকে জাস্টিফাই করছে না কন্ট্রাডিক্ট করছে? হ্যাঁ, মানে তাই তো, প্যারাম্যাগনেটিক তো হবে নাকি? হ্যাঁ, তো তুই যে অক্সিজেন ছোট থেকে দেখে আসছিস সেটাকে তোর প্যারাম্যাগনেটিক মনে হয় না ডায়াম্যাগনেটিক মনে হয়? আমি তো ওটা জিজ্ঞেস করছি, মানে মনে হবে কি করে, আমি তো এটা ব্যাখ্যাই দিচ্ছি যে মলিকুলার হ্যাঁ অরবিটাল থিওরির মাধ্যমে। হ্যাঁ, মনে হয় মানে প্যারাম্যাগনেটিক, যদি অক্সিজেন যদি প্যারাম্যাগনেটিক হতো তাহলে অক্সিজেন গ্যাসটা চুম্বককে আকর্ষণ করতো বা চুম্বক দ্বারা আকর্ষিত হতো। আচ্ছা আচ্ছা। সেটা কি হয়? না, সেটা হয় না। মানে তোর ঘরের মধ্যে যদি আমি একটা ম্যাগনেট রেখে দিই, তাহলে কি ওখানে ওই ম্যাগনেটের অ্যারাউন্ডে অক্সিজেন গ্যাসের ডেনসিটি বেশি পাবো? না। হ্যাঁ, অক্সিজেন গ্যাসটা প্যারাম্যাগনেটিক, কিন্তু গ্যাসিয়াস স্টেটে ও এতই র্যান্ডামলি ডিসপার্স থাকে, এবং আমরা জানি যে গ্যাস র্যান্ডম মোশন করে, ফলে ওর কালেকটিভ ম্যাগনেটিজমটা তুই চোখে দেখতে পাস না।
এটা খুব বিউটিফুল একটা এক্সপেরিমেন্ট আছে, আমি দেখাচ্ছি। যে তুই যদি অক্সিজেনকে লিকুইফাই করে বা সলিডিফাই করে ম্যাগনেটের সামনে আনিস, তাহলে তুই দেখবি যে ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয়। ঠিক আছে, কারণ তখন হুম। অক্সিজেন মলিকুল গুলো ডেনসিটি বেশি হয়ে যায়। দেখাচ্ছি এক্সপেরিমেন্ট। কোনো আওয়াজ কিন্তু পাচ্ছি না, মানে এমনি ভিডিওটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আওয়াজ পাচ্ছিস না? এখানে আওয়াজ শেয়ার করা নেই বোধহয় বোধহয়। এবার পাচ্ছিস? হুম হুম হুম। So we're going to take this oxygen gas, pass it through this copper coil that's immersed in liquid nitrogen. The liquid nitrogen will condense the oxygen into liquid oxygen, which will collect here in this pre-cooled dewar. We will then take the liquid nitrogen and pour it between the poles of this magnet. We'll pass the oxygen also, pour it through the poles of the magnet, and then we're going to see if there's any difference between liquid nitrogen and liquid oxygen. একটা জিনিস খেয়াল করে দেখ যে লিকুইড অক্সিজেনের কিন্তু কালার আছে, দ্যাট ইজ ব্লু। ঠিক আছে, হুম ব্লু হুম কালার। হুম। লিকুইড নাইট্রোজেন ঢালছে। কি কি হচ্ছে মানে? বুঝতে পারছিস? হুম হুম। So liquid oxygen is paramagnetic. Actually oxygen gas is paramagnetic, but gaseous form এ সেটার সিগনিফিকেন্স পাওয়া যায় না খুব একটা।
ঠিক আছে। এখান থেকে তুই লিকুইড ফর্মে মানে কি হয়ে যায় এখানে, কি ইলেকট্রন গুলো কি ভরে মানে? না, লিকুইড ফর্মে ডেনসিটিটা বেড়ে যায় না, মানে মলিকুল গুলো অনেক ক্লোজলি প্যাকড থাকে, হ্যাঁ হ্যাঁ। যেটা আচ্ছা। গ্যাসিয়াসে থাকে না। ঠিক আছে, হ্যাঁ গ্যাসিয়াসের হ্যাঁ ক্ষেত্রে র্যান্ডম মোশনটা বেশি প্রায়োরিটি পায়। এখান থেকে তুই দেখ চাইলে অক্সিজেনের যে তিনটে মানে অক্সিজেন মলিকুল, সে চাইলে এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্যই সে আম, তিনটে র্যাডিক্যাল তৈরি করতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট। একটা হচ্ছে যে অক্সিজেন ক্যাটায়ন, ঠিক আছে, অক্সিজেন ক্যাটায়ন মানে O2+, ঠিক আছে। O2+ এর ক্ষেত্রে কি হবে দেখ, বন্ড অর্ডার তুই যদি খেয়াল করে দেখিস, সে এখানে এই একটা ইলেকট্রন বেরোবে পাই স্টার থেকে, তার মানে বেসিক্যালি এর বন্ড অর্ডার হয়ে গেল, খেয়াল করে দেখ, বন্ডিং এই এই ইলেকট্রনটা বেরোবে, তাহলে বন্ডিং এর গুলো সেম থাকবে, ফর 10টাই থাকবে, -5/2, তার মানে 2.5 হবে। তার মানে O2+, এটার এক্সিস্টেন্স থাকবে, থাকেও, ঠিক আছে, এবং এটাও প্যারাম্যাগনেটিক হবে, দিস উইল অলসো বি প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তারপরে হচ্ছে O2-, এটাকে আমরা বলি সুপার অক্সাইড, ঠিক আছে। O2- মানে কি, σ1s2, σ1s মাইনাস বলেছিস, তার মানে একটা ইলেকট্রন বেশি, তার মানে এখানে তিনটে থাকবে, ঠিক আছে। কেন রে? 2 2 4 5 6 আর 4 10, মাইনাস অ্যান্টি বন্ডিং এ আছে 2 2 4 আর 3 7, তার মানে কত হচ্ছে 1.5। তার মানে O2- এটাও এক্সিস্ট করবে, করেও, সুপার অক্সাইড অক্সাইড হয়, সোডিয়ামের সুপার অক্সাইড হয়, আর অনেকেরই হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি O2-2- হয়, এটা এই রেডিক্যালটার নাম বলতে পারবি কেউ? না, আমার তো জানা নেই। মাইনাস। আচ্ছা, সুপার অক্সাইডটা প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে? ওটা ওটা ডায়াম্যাগনেটিক হবে, তার কারণ ওখানে না, দুটো ইলেকট্রনই তো বেরিয়ে যাবে। প্যারাম্যাগনেটিক প্যারাডাম হবে। কেন বল তানিশা? কেন একটা তো প্যারাম্যাগনেটিক হবে? বল বল বল, পারবি? একটা এসে এখনো তো ফাঁকাই আছে মানে। না, আনপেয়ার্ড ইলেকট্রন আছে এখানে, এখানে হুম। 4টে ইলেকট্রন ধরতে পারে, 3টে আছে, তার মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, হুম। তাই না? হুম। O2-2- এটা এটার মতনই হবে, শুধু এইখানে পাই স্টারের জায়গায় 3টের জায়গায় 4টে থাকবে, তাই তো। O2-2- হুম। এর নাম হচ্ছে পার অক্সাইড, না হাইড্রোজেন পার অক্সাইড। হুম, তাহলে এর ক্ষেত্রে কি হবে, σ1s2, σ1s*2, σ2s2, σ2s*2, σ2pz2, পাইটা আমি একসাথে লিখছি বারবার, 4 এবং পাই*4। তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার উইল বি 2 2 4 5 6 6 আর 4 10, মাইনাস 2 2 4 আর এদিকে 4 8 /2, বন্ড অর্ডার 1 দেখ, তার মানে এখানে অক্সিজেন অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, তাই হয় হাইড্রোজেন পার অক্সাইড এরকম দেখতে হয়।
ঠিক আছে, এই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার থাকে এখানে, ঠিক আছে। এবং এই যে লোন পেয়ার গুলো থাকে, এই লোন পেয়ার গুলো কোন লোন পেয়ার তুই তুই সেটা ঠাউর করে নিতে পারবি, ঠিক আছে, দরকারে। সেটা হচ্ছে যে এই এই যে পাইয়ের যে জানে এইটা হচ্ছে সেই লোন পেয়ারটা, সেই লোন পেয়ারটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নর্মাল ডাই অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে, এবং এটা ডায়াটমিক হবে, সরি ডায়াটমিক, ডায়াম্যাগনেটিক হবে, তাই তো, ডায়াম্যাগনেটিক হবে তো, হুম। হুম। ডায়াম্যাগনেটিক হবে। এই হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে ব্যাপারটা। শুধু এই ক্ষেত্রে মাথায় রাখার মতো জায়গা একটাই, যে নাইট্রোজেন অবধি হলে পরে পাই বন্ডিং গুলো আগে হয়, তারপর পাই মানে 2pz এর সিগমা বন্ডিংটা হয়। আর অক্সিজেনের ক্ষেত্রে আগে সিগমা 2pz টা বন্ডিংটা হবে, তারপরে পাই গুলো হবে, ঠিক আছে। এরপরে সিলেবাসটা দেখতে হবে আমাকে। সোমো হয়ে গেছে, স্কেচ দ্য এনার্জি লেভেল। হ্যাঁ, এবার আমাদেরকে কমপ্লেক্স সিস্টেমে যেতে হবে। ঠিক ঠিক, স্কেচ দ্য এনার্জি লেভেল অফ পাই এমোস অফ অ্যাসাইক্লিক পি অরবিটাল সিস্টেম, কনজুগেটেড ডাইন ট্রাইন, অল দ্যাট, ঠিক আছে। ওপেন চেন কনজুগেটেড সিস্টেম আমরা দেখতে চাইছি। তাহলে এর হেডিংটা হচ্ছে ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল of open chain conjugated system. ওপেন চেন কনজুগেটেড সিস্টেমে আমরা কি করে করব? প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা শুধু পাই মলিকুলার অরবিটাল নিয়ে কথা বলছি, সিগমা নয়, ঠিক আছে। মানে কেন? কারণ আমাদের পাইটা পড়তে বলেছে তাই, ঠিক আছে। মানে আমরা এখানে পাইটাকে পুরো ফোকাস করছি, আর কোনো কারণ নেই। তো কনজুগেটেড ওপেন চেন সিস্টেমে যাওয়ার আগে আমাদেরকে সবচেয়ে সিম্পল পাই এমোটা তৈরি করা জানতে হবে। সেটা হচ্ছে এইটা, এইটা। হ্যাঁ, এখানে কি থাকে আমরা যদি খেয়াল করে দেখি যে এই মলিকুলটা তৈরি হয়েছে বেসিক্যালি সি পাই বন্ডিংটা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমার সিগমা স্কেলিটনটা, এর এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার বলছি সরি, পি অরবিটাল আছে, এই দুটো, মানে এই দুটো পি অরবিটালের মধ্যে পাই মলিকুলার অরবিটালটা তৈরি হচ্ছে। তাহলে আমি যদি চিন্তা করি শুধু পিটা দিয়ে, তাহলে এই একটা কার্বনের কোন একটা ধর 2p জেড, আর এটা 2pz, তাহলে এর দুটো একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং হবে, মানে এই যে কার্বন 1 কার্বন 2। তাহলে এইটা হচ্ছে আমার তাহলে পাই স্টার অরবিটাল, এটা পাই অরবিটাল, ঠিক আছে। এটা বন্ডিং অ্যান্টি বন্ডিং। টোটাল কটা ইলেকট্রন আছে না, এটার ভেতরে একটা ইলেকট্রন ছিল, এটার ভেতরে একটা, দুটোই এখানে পড়বে, ঠিক আছে। পাই বন্ডিং হলো, পাই অ্যান্টি বন্ডিং হলো। এটাকে এর ছবি আঁকাটাও দরকারি। ছবি আঁকাটা কিরকম হবে? কিছুই না, এই হচ্ছে আমার দুটো কার্বনের ওপর, এই হচ্ছে দুটো পাই, ঠিক আছে। এই দুটো পাই হলে পরে একটা সেম ফেজে ওভারল্যাপ করবে, যেটা বন্ডিং, ওই জন্য এনার্জিটা স্টেবল হয়েছে। হ্যাঁ, আরেকটা
উল্টো ফেজে। সেম ফেজে মানে হচ্ছে প্লাস মাইনাস হলে এদিকেও প্লাস এদিকেও মাইনাস, এটা সেম ফেজে ওভারল্যাপ করেছে। আর অপোজিট ফেজে ওভারল্যাপ করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এর বাইরে এর কোনো অপশন নেই আর। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট পাই কনজুগেটেড সিস্টেম বা পাই সিস্টেম আর কি। এবার তোদের যেটা সিলেবাসে আছে আর কি, বা যেটা পড়তে হয় সেটা হচ্ছে অ্যাসাইক, মানে সাইক্লিক অ্যাসাইক্লিক মিলিয়ে আছে, আমরা আজকে অ্যাসাইক্লিক পড়বো, অ্যাসাইক্লিক পি অরবিটাল সিস্টেম, এবং যেটা কনজুগেশন আছে। ঠিক আছে, তো তার মধ্যে সবচেয়ে সিম্পল সিস্টেমটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম। এটাকে যদি আমি 1 নম্বর দিই, 2 নম্বরটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম। অ্যালাইলিক সিস্টেম, ঠিক আছে। অ্যালাইলিক সিস্টেমটা কিরকম, যে ডবল বন্ডের এখানে আরেকটা আইদার প্লাস থাকতে পারে অথবা মাইনাস থাকতে পারে, এটা হচ্ছে অ্যালাইলিক ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যালাইলিক অ্যানায়ন। আরেকটা অপশনও হয় এইটা, এটা হচ্ছে অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। এই সবগুলোই আমরা এক্সপ্লেন করতে পারবো। বেসিক কোন সিস্টেমটা আমাকে নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এইটা, এই সিস্টেমটা। মানে আমি যদি কার্বনের রেসপেক্টে ভাবি, তাহলে এই হচ্ছে 3টে কার্বন, এখানে একটা পি অরবিটাল আছে, এখানে একটা পি অরবিটাল আছে, এখানে একটা পি অরবিটাল আছে। ঠিক আছে, এখন এই 3টে পি অরবিটাল যদি লিনিয়ার কম্বাইন করে, তাহলে 3টে পাই অরবিটাল, মানে সরি 3টে পাই মলিকুলার অরবিটাল তৈরি করবে। আঁকি সেগুলো। মানে এটাকে তুই এইভাবে ভাবতে পারিস, যে আমরা তো আগে এই সিস্টেমটা নিয়ে কাজ করলাম, এই সিস্টেমটার ক্ষেত্রে মানে সি ডবল বন্ডেড সি এর 2টো অরবিটাল আমরা পেয়েছি, তার সাথে আমি আরেকটা সি এর পি অরবিটালকে কম্বাইন করাচ্ছি, তাহলে কি হবে খেয়াল করে দেখ, এই 3টে কম্বাইন করে 3টে অরবিটাল তৈরি করবে। এটা তৈরি করবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি আমি কি বলতে চাইছি? এইটা মানে এই ছবি আঁকাটা একবার একটু বলো, মানে এইভাবে কেন আঁকলো? মানে এটা আমি তোকে বোঝানোর জন্য বললাম যে আমরা এটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবো। এখানে তো 3টে কার্বন আছে, তো এটাকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করবো, আমরা এটাকে এরকম একটা সিস্টেম হিসেবে ভাবছি, যেটা আমি এঁকেওছি, যে একটা আমার আগের সিস্টেমটা অর্থাৎ সি ডবল বন্ডেড সি, আর আরেকটা হচ্ছে কার্বন যার মাথায় একটা পি অরবিটাল আছে। তাহলে সেটার মলিকুলার অরবিটালটা কিরকম হবে, যে আমি তো আগের সিস্টেমটা 2টো পাই বন্ড পেয়েছিলাম, অ্যাজ ইফ এই 2টো মলিকুলার অরবিটালের সঙ্গে আরেকটা কার্বনের পি অরবিটালের ইয়ে হচ্ছে, কম্বিনেশন হচ্ছে, তাহলে আমি এখন 3টে অরবিটাল পাবো, তাই না? হুম হুম সেই 3টেই পেয়েছি, এই 3টে। বাট এটাকে আমরা যদি এবার সহজ করে ভাবি, তাহলে হচ্ছে সহজ করে মানে এইটা বোঝার জন্য সহজ আর এইটা আঁকার জন্য সহজ, যেটা এখন আঁকতে চলেছি, সেটা হচ্ছে বেসিক্যালি 3টে কার্বন ছিল, তাদের এইগুলো কম্বাইন করে, মানে এটা আরেকভাবেও আঁকা যায়, ধর 3টে কার্বন আছে, 3জনেরই পি আছে, এটা। তো প্রথমে এই দুটো কম্বাইন করলো, কম্বাইন করে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং তৈরি করলো, তারপরে এই দুটোর রেসপেক্টে এই দুটোর সাথে এইটা কম্বাইন করছে, কম্বাইন করলে এই 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 তৈরি করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার 3টে সিস্টেমটা পেলাম। বোঝা যাচ্ছে কি আমি কি বলছি? আচ্ছা, তাহলে এই হুম। তিনটের মধ্যে মানে বন্ডিং অ্যান্টি বন্ডিং, নিজেরটা তো বন্ডিং একদম নিশ্চয়ই, নাকি? আসছি 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 সেখানে আসছি। ঠিক আছে, কোনটা বন্ডিং অ্যান্টি বন্ডিং তাতে আসছি। খেয়াল করে দেখ, যে এখানে তুই যখনই এটা করতে যাবি, তুই দেখবি এই যে মাঝেরটা, এইটা কার্বনের পি গুলোর সাথে এনার্জেটিক্যালি প্রায় সমান। আমরা তো এখানে স্কিমেটিক্যালি আঁকছি, অ্যাকচুয়াল ডেটার উপর বেস করে আঁকছি না, ফলে একটু ওপর নিচে হতে পারে, কিন্তু বাট স্কিমেটিক্যালি মানে আমি যদি সরি
নিয়ারলি এই অরবিটালটার এনার্জি একটা কার্বনের পিওর পি অরবিটালের সঙ্গে প্রায় সমান, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো নন বন্ডিং মলিকুলার অরবিটাল। এর নিচের গুলো হয়ে যাবে বন্ডিং এমো। এটা তো আমরা বলেছিলাম যে কাকে আমরা বন্ডিং এমো বলবো, না যে অরবিটাল গুলো কম্বাইন করার পর যে মলিকুলার অরবিটাল গুলো তৈরি হচ্ছে, যাদের এনার্জি ওই ইনিশিয়াল অরবিটাল গুলোর থেকে কম হবে তারা বন্ডিং, যাদের বেশি হবে তারা অ্যান্টি বন্ডিং, যারা নিয়ার অ্যাবাউট সেম হবে তারা নন বন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। ঠিক আছে, আচ্ছা, এই যে তো নন বন্ডিং যে আহ, মানে যে মলিকুলার অরবিটাল তৈরি হলো, হুম, এখানটায় মানে ইলেকট্রন ঢুকবে তো নাকি, মানে এখানে ইলেকট্রন থাকবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, ইলেকট্রন ঢুকবে না কেন? ঢুকবে। সেটাই বলছি, যেহেতু নামটা নন বন্ডিং দিলাম সে। না, নন বন্ডিং বলা হচ্ছে এই কারণে, কারণ ওই মলিকুলার অরবিটালটার এনার্জি একটা নন বন্ডেড অরবিটালের সঙ্গে সিমিলার। ঠিক আছে, হুম। ওই জন্যই আমরা দেখবো যে লোন পেয়ার গুলো মূলত নন বন্ডিং অরবিটাল গুলোই হয়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা যদি এবার আঁকি যে তাহলে আমাদের সিস্টেমটা কি দাঁড়ালো, তিনটে অরবিটাল থাকলো এইটা। এবার আমরা প্রথম সিস্টেমটা নিচ্ছি, অর্থাৎ অ্যালাইলিক ক্যাটায়ন। তাহলে কটা ইলেকট্রন আছে এখানে খেয়াল করে দেখ, এখানে তিনটে পি অরবিটাল ছিল, এক মাথায় একটা প্লাস আছে, তার মানে এই দুটোতে ইলেকট্রন আছে, এটাতে ছিল না, তাহলে দুটো ইলেকট্রন। তাহলে ফিল আপ করার সময় জাস্ট 1 2, তাহলে এইটা হয়ে গেল ওর হোমো, এইটা হয়ে গেল লুমো। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখ এখানে নন বন্ডিং অরবিটালটা এখানে লুমো, তাই তো? তুই যদি এখানে নন বন্ডিং অরবিটাল কোনটা, এই ভ্যাকেন্ট পি অরবিটালটা, ফলে হুম হুম হুম। কোনো ইলেকট্রন দিয়ে রিয়াকশন করতে গেলে ও তো ওখানেই রিয়াকশন করবে, ওখানেই ঢুকবে, তাই হ্যাঁ না? ঠিক আছে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের পিক্টোরিয়াল ডায়াগ্রাম গুলো আঁকতে হবে, কিছুই না, এই হচ্ছে আমার সিস্টেম। বন্ডিং হলে পরে একটা অল ফেজ বন্ড হবে, মানে সিমিলার ফেজ বন্ডিং হবে, তার মানে প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। দেখ কোনো নোড এক্সিস্ট করছে না। নোড মানে হচ্ছে যদি দুটো অরবিটালের পাশাপাশি দুটো অরবিটালের মধ্যে ফেজ চেঞ্জ হয়, তার মানে ওর মাঝে ইলেকট্রন ডেন্সিটি জিরো, সেইটাকে বলা হয় নোড বা নোডাল প্লেন। ঠিক আছে, তাহলে এখানে কোনো নোড নেই। আচ্ছা, পরের এটা কি হবে, ধর এটার নাম দিলাম সাই 1, সাই 2 এন্ড সাই 3। সাই 1টা এরকম দেখতে হলো, সাই 2টা কিরকম দেখতে হবে, একটা নোড থাকবে, যত এনার্জি বাড়বে নোডের সংখ্যা বাড়বে। প্রথমটাতে 0 নোড, এটাতে নোড ইকুয়াল টু 1 হবে। তার মানে একটা নোড রাখার একটাই উপায় আছে, এই মাঝ বরাবর। তার মানে এটা যদি প্লাস হয় মাইনাস হয়, এটা মাইনাস এটা প্লাস, মাঝের অরবিটালটা আঁকতে হবে না কারণ ওখান দিয়ে নোড গেছে, মানে ওখানে ইলেকট্রন ডেন্সিটি নেই। ঠিক আছে, এটা। এবং এটা থেকে আমরা এটাও বুঝতে পারি যে এই জিনিসটার উপর রিয়াকশন করতে গেলে, মানে লুমোতে যদি আমি রিয়াকশন করতে পারি, তাহলে আইদার এই এন্ডে রিয়াকশন হবে অথবা এই এন্ডে রিয়াকশন হবে। তুই বলবি যে এই এন্ডেরটা তো বুঝলাম, আমি যদি লুমোতে করতে চাই তার মানে একটা নিউক্লিওফাইল নিয়ে এসছি, সে ইলেকট্রন ক্যারি করছে, সে এখানে অ্যাটাক করবে, কিন্তু এই এন্ডে কি করে হতে পারে? খেয়াল করে দেখ যে এর একটা রেজোনেন্স হাইব্রিড হচ্ছে ওইটা, এই বন্ডটা এখানে পড়লো, তাই না? হুম বোঝা যাচ্ছে এবার রেজোনেন্স পড়াতে গিয়ে কেন মলিকুলার অরবিটাল থিওরি এনেছিলাম, এই কারণে। হুম। ওখান থেকেই আসছে জিনিসটা, যদিও রেজোনেন্স ইজ এ সেমি ক্লাসিক্যাল থিওরি। আর ফাইনালটা কি হবে, এবার নোট ইকুয়াল টু 2 হবে, তার মানে এই বরাবর একটা নোট থাকবে, এই বরাবর একটা নোট থাকবে। তাহলে আমার এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। ঠিক আছে, অল ডিফারেন্ট ফেজে কম্বাইন করেছে। ঠিক আছে, এই আচ্ছা, হচ্ছে এখানে পিক্টোরিয়াল এখানে ডায়াগ্রাম। নোটটা দিলে মানে কি, কিভাবে দিলে নোটটা একদম কোনখানে? সাইড 3 এর ক্ষেত্রে হুম, আহ, এই যে নোটটা মানে এই অরবিটালটা ডিফারেন্ট ফেজে কম্বাইন করছে, তাই এর মাঝে নোড আছে, অর্থাৎ এর মাঝে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই।
আচ্ছা 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 আচ্ছা। হুম আবার হুম এইটার সঙ্গেও এটা ডিফারেন্ট ফেজে কম্বাইন করছে, তার মানে এর মাঝে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। বোঝা যাচ্ছে কি বলছি? ঠিক আছে। এবার খেয়াল করে দেখ যে এইটার উপরেই তুই এই তিনটে রেডিকালকে, মানে মলিকুলার অরবিটালটা সেমই হবে, তুই তিনটেকে এক্সপ্লেন করে দিতে পারিস। ক্যাটায়নটা অলরেডি আঁকা আছে যে এখানে দুটো ইলেকট্রন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যানায়নটার ক্ষেত্রে ভাব কি হবে, চারটে ইলেকট্রন, তাই তো? হুম তাহলে চারটে ইলেকট্রন কিভাবে পড়বে? আমরা একটা ছবি আঁকবো। তাহলে এইটা এইটা আমরা এঁকেছি অ্যালাইলিক ক্যাটায়নটার জন্য। অ্যালাইলিক অ্যানায়ন আসি, এরও তিনটে অরবিটাল থাকবে, সাই ওয়ান, কি হবে, তুমি ওখানে দুটো ইলেকট্রন ঢুকে যাবে। হ্যাঁ, সাই টু, সাই থ্রি, এই সরি কি বলছি, উল্টো। এবার ইলেকট্রন ঢোকার সময় এক দুই তিন চার, তাহলে এক্ষেত্রে দেখ এর নন বন্ডিংটা একটা হোমো, ঠিক আছে? সো এর ক্ষেত্রে নন বন্ডিংটা হোমো, তাই তো হবে। এইখানে একটা ফুল ইলেকট্রনওয়ালা পি অরবিটাল আছে, ঠিক আছে, ওই জন্যই মাইনাস লিখেছি এখানে। আর ফ্রি অ্যালাইলিক ফ্রি রেডিকালটার ক্ষেত্রে ওটা সোমো হবে। অ্যালাইলিক ফ্রি রেডিকালের ক্ষেত্রে তিনটে ইলেকট্রন আছে, খেয়াল করে দেখ। তাহলে সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, এক দুই তিন, এটা হচ্ছে আমার সোমো। এবং এটা প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল কি? হুম কোনো প্রশ্ন থাকলে হুম বল। হুম আচ্ছা, এরপরে আমরা, এটা তো 3 কার্বন বিশিষ্ট হলো, বাই অ্যানালজি আমরা বুঝতেই পারছি এরপরে সিস্টেমটা 4 কার্বন হবে, সে বিউটাডাইন, ঠিক আছে? বিউটাডাইন মানে এই সিস্টেমটা, এই সিস্টেমটা আমি কম্বাইন করছি। তাহলে এই বিউটাডাইন সিস্টেমটাকে তুই ভেবে দেখতে পারিস যে কম্বিনেশন অফ দুটো ডবল বন্ড। তাহলে সেইটাকে যদি চিন্তা করি, আমার আমার দুটো পাই বন্ডের জন্য, মানে এই এই 1 নম্বর সিস্টেম যেটা ছিল আমার, কোথায় গেল, এই যে এইটা, এটার যেমন একটা পাই স্টার একটা পাই তৈরি হয়েছিল, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, তাহলে এখানেও তাই আছে এই এই সিস্টেমটার জন্য। কালার কোডেড করে দিই। আর পাশেরটার জন্য আবার সেম দুটো আছে, তাহলে এটা ধর এর সাই ওয়ান, এর সাই টু, এটা হচ্ছে সাই ওয়ান ড্যাশ, সাই টু ড্যাশ, এটা হচ্ছে এই সিস্টেমটার জন্য। এখন এই দুটোকে তোকে মেন্টালি কম্বাইন করতে হবে, তাহলে কম্বাইন করলে কি হবে, চারটে বসে যাবে। এই, এবং খেয়াল করে দেখ যে ডবল বন্ড, যখন সিঙ্গেল ডবল বন্ড ছিল তখন হোমো আর লুমোর গ্যাপটা এই এতটা, যখন চারটে হয়ে যাচ্ছে তখন যে কোনো দুটো মলিকুলার অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপটা বাড়ছে না কমছে? বল। তুমি আরেকবার একটু বলো এই কথাটা আরেকবার একটু বলো। আমি বলছি যখন একটা সিঙ্গেল এরম ডবল বন্ড সিস্টেম ছিল তখন তার হোমো আর লুমোর মধ্যে এনার্জি গ্যাপ যা ছিল, যখন তুই এরকম দুটো সিস্টেমকে কম্বাইন করলি তখন সেই গ্যাপটা কমলো না বাড়লো? হ্যাঁ মানে বাড়ছে তো। কমছে। সিঙ্গেল ডবল বন্ড সিস্টেমটার এতটা গ্যাপ ছিল হোমো লুমোর মধ্যে, ঠিক আছে? মানে এখানে হোমোলোমো ছাড়া আর কিছু নেই বলে হোমোলোমো বলছি, আমি বলছি যে কোনো দুটো কনজিকিউটিভ এনার্জি লেভেল বা এমোর মধ্যে এনার্জি গ্যাপটা কমবে যত নাম্বার অফ এমোস বেশি হবে, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট হিসেবে মাথায় রাখা যেতে পারে, এটা লাগবে আমাদের, যে
with the increasing number of participating orbitals, এক্ষেত্রে আমরা পাই অরবিটালসও বলে দিতে পারি, orbitals, the gap between two consecutive energy level মানে MO got decrease, ঠিক আছে, got decrease। এটা তিনটের ক্ষেত্রেও সমান ছিল, দেখ খেয়াল করে, যে যখন দুটো করেছিলাম গ্যাপটা এতটা, যখন তিনটে করছি গ্যাপটা এইটুকু। সো এই হচ্ছে ব্যাপার। এবার বিউটাডাইনের ক্ষেত্রে চারটে অরবিটাল আছে, চারটে অরবিটাল মানে হচ্ছে তো চারটে ইলেকট্রন, তাহলে তুই দেখ ইলেকট্রন বসালে কি হবে, 1 2 3 4, তাহলে এইটা হয়ে গেল ওর হোমো, এটা হয়ে গেল লুমো। ছবিগুলো কিরকম হবে, আমি এখানে যদি আঁকি, এই হচ্ছে আমার চারটে অরবিটাল, এটাকে φ1 φ2 φ3 φ4 দিলাম। এবার এই চারটের মধ্যে যদি আমি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে আমার বিউটাডাইন সিস্টেম, এই হচ্ছে আমার তার পি অরবিটাল। তাহলে প্রথমটার মধ্যে নো নোট, জিরো নোট থাকবে, তাহলে সবকটা সেম ফেজে ওভারল্যাপ করবে। তারপরেরটা একটা একটা নোট থাকবে। থাকবে, হ্যাঁ, একটা ঠিক আছে। থাকবে। তাহলে একটা নোট কোথা দিয়ে পাস করবে, সবচেয়ে মানে মিডল বরাবর ক্রস করবে, এই বরাবর। তার মানে এই লাইনের এই পারে একরকম বন্ডিং হবে, ওপারে আরেক রকম, মানে বন্ডিং তো না, ওভারল্যাপ হবে, ওপারে অনেক রকম। এক্ষেত্রে সেম ফেজে হলো, এইখানে ফেজটা ঘুরে গেল, আবার এইখানে সেম ফেজে হলো, বুঝতে পারছি। হুম। এরপরেরটায় একটা নোট ভেঙে দুটো নোট হবে, তাহলে সাই3 কিরকম দেখতে হবে, একটা নোট ভেঙে যদি দুটো নোট হতে হয়, তাহলে নিশ্চয়ই নোটগুলো এখান দিয়ে পাস করবে আর এখান দিয়ে পাস করবে, তাই তো। হুম। এটা সেম ফেজে ওভারল্যাপ হবে। কেন সেম ফেজে হলো, কারণ মাঝে কোনো নোট নেই, সেম ফেজে বন্ডিং হয়েছে, এটা। তারপরে লাস্টেরটা হচ্ছে অল ডিফারেন্ট ফেজ, তার মানে এখান দিয়ে নোট গেছে, এখান দিয়েও নোট গেছে, এখান দিয়েও নোট গেছে, বোঝা গেল। হুম। বেশ, এরকম করে তুই ডাইন হলো, তুই চাইলে ট্রাইন করতে পারিস, ঠিক আছে। হ্যাঁ মানে 1 3 5 হেক্সা ট্রাইন করতে পারিস, বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে। না পারলে আমরা পরের ক্লাসে ডিল করবো, ট্রাই অ্যাট হোম। 1 3 5 হেক্সা ট্রাইন, ঠিক আছে, হেক্সা ট্রাইন মানে এই সিস্টেমটা। 1 2 3 4 5 6, এই সিস্টেমটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোদের যে পেন্টা ডাইএনাইল সিস্টেম, ঠিক আছে, মানে পেন যেমন আমরা অ্যালাইলিক সিস্টেমটা করলাম, সেরকমই পেন্টা ডাইএনাইল সিস্টেম হতে পারে, এইটা আমি করিয়ে দিচ্ছি। এই 1,3 কমার পর ওটা কি লিখেছে? 5 5, এই যে 1 2 ও, 3 4 5,
একে বন্ড আছে, দুইয়ে আছে, এই সরি তিনে আছে আর পাঁচে আছে। হুম। আচ্ছা, পেন্টাডাইনাইল সিস্টেম আছে তোদের সিলেবাসে লেখা স্পেসিফিক্যালি, পেন্টাডাইনাইল সিস্টেম। এই পেন্টাডাইনাইল সিস্টেমের আবার ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, ঠিক আছে। তার মধ্যে পেন্টাডাইনাইল ক্যাটায়নটাই ইম্পর্টেন্ট। আমি ক্যাটায়নটা আপাতত করাচ্ছি, অ্যানায়নটা বাড়িতে ট্রাই করি, ঠিক আছে। পেন্টাডাইনাইল ক্যাটায়ন মানে এরকম 1 2 3 4 5, এখানে প্লাস থাকবে। তাহলে এখানে দেখ 1 2 3 4 5 খানা সিস্টেম কম্বাইন করেছে, ঠিক আছে। মানে এটাকে তুই এইভাবেও ভাবতে পারিস, খেয়াল করে দেখ, যে এটাকে তুই ভাবতে পারিস চাইলে একটা ডবল বন্ড সিস্টেম আর একটা অ্যালাইলিক সিস্টেম হিসাবে, তাই না? হুম, হুম, তাহলে মেন্টালি সেটাকে আমরা করতে পারি যে আমার একটা ডবল বন্ড সিস্টেমের এই থাকবে, আর একটা এটা হচ্ছে ডবল বন্ড সিস্টেমটা, মানে কি লিখবো, অ্যালকিন সিস্টেম। এটা আর অ্যালাইলিক সিস্টেমটার ক্ষেত্রে হচ্ছে এই 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 তিনটে থাকে। এটা হচ্ছে আমার অ্যালাইলিক সিস্টেমটা। অ্যালাইলিক সিস্টেমটা, ঠিক আছে। তাহলে এরা যখন কম্বাইন করবে কি হবে, এই এই টোটাল 5টা অরবিটাল তোকে জায়গা করে দিতে হবে। এই এখানে একটা থাকবে, আমি একটু ক্রিয়েটিভ লিবার্টি নিই, জানি অ্যাজ ইফ আগে থেকে এরকম করে আঁকছি। এই 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 এটা আরেকটু উপরে হবে, এরকম একটা হবে সিস্টেম, ঠিক আছে। মানে এগুলো ইকুই ডিস্টেন্স হওয়া উচিত ইন প্রিন্সিপাল, এরকম, ঠিক আছে। আর নাম দিই সাই 1, সাই 2, সাই 3, সাই 4, সাই 5। পিক্টোরিয়াল ছবিটা কিরকম এবং খেয়াল করে দেখ, যদি ক্যাটায়ন নিই তাহলে টোটাল কটা, এখানে টোটাল ইলেকট্রন কটা আছে, টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন কটা, 2 2 4। 4টে, তাই তো? তা 4টে হুম। বসা। হ্যাঁ, তো মানে বসাও। আমি কি বসাবো? বল মুখে, সাই 1-এ দুটো, সাই এখানে ওয়ানে দুটো। দুটো হবে, সাই 2-তে, তাহলে হ্যাঁ। এইটা হচ্ছে আমার হোমো, এইটা হচ্ছে লুমো, ঠিক আছে। এবং এই যে পিক্টোরিয়াল ডায়াগ্রাম গুলো আঁকছি, এটা পরের দিন আরো ভালো বুঝতে পারবি, যে ওই পিক্টোরিয়াল ডায়াগ্রাম গুলো একটা হচ্ছে একটু ইমপ্রিসাইজ, কারণ ওরম সবকটা অরবিটালের ম্যাগনিটিউড সেম হয় না। আমরা বলেছিলাম যখন লিনিয়ার কম্বিনেশন করার কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে ওই প্রত্যেকটা অরবিটাল কম্বাইন করার সময় C1 সাই 1, C2 সাই 1, ওই যে C1 C2 এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা অরবিটালের সাইজ ওরকম সেম হবে না। বাট হুম, ওই হুম। আলোচনাটা তোদের লেভেলে নেই মোস্ট প্রবাবলি, আমি সিলেবাসে যা দেখলাম। আমি হয়তো একদম শেষে গিয়ে একটু বলবো, বাট আমরা আপাতত সবগুলোর অরবিটালের কন্ট্রিবিউশন সেম, এটা ধরেই করছি। স্টিল এই পিক্টোরিয়াল ডায়াগ্রাম গুলো কেন আঁকা হচ্ছে এটা দরকারি, কারণ কেমিক্যাল রিয়াকশনে ওই ছবিগুলো লাগে, ঠিক আছে, ওই ছবিগুলো লাগে। তো সাই 1টা কিরকম দেখতে হবে, আমি সাই 1, সাই 2, সাই 3, সাই 4, সাই 5। সাই 1টার ক্ষেত্রে হচ্ছে 1 2 3 4 5, এই পি অরবিটাল পি অরবিটাল পি অরবিটাল পি অরবিটাল পি অরবিটাল। সাই 1-এর ক্ষেত্রে কোনো নোট থাকবে না, তাহলে এটা দেখতে হবে এই 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 এই। সাই 2-র ক্ষেত্রে একটা নোট থাকবে, এটা কপি করে নি একটু। সাই 2-র ক্ষেত্রে একটা নোট থাকবে, কোথা দিয়ে যাবে বলতো নোটটা,
মাঝখান দিয়ে গেল। মাঝখান দিয়ে যাবে। তাহলে এইটা আমার আঁকার দরকারই নেই। এই তার এপাশে একরকম বন্ডিং হবে, ওপাশে আরেক রকম। তাহলে এখানে সেম ফেজে বন্ডিং হলো, এখানে এটা এটা হচ্ছে সাই 3। ছবিগুলো একটু গুলিয়ে যাচ্ছে। এটা সাই 3, এটা সাই 2, এটা সাই 1। এর ক্ষেত্রে দুটো নোট থাকবে, এবং সেই দুটো নোট কোথায় কোথায় দিয়ে পাস করবে, কিছু বলছিস? প্রথম দুটোর পর আর লাস্টের দুটোর আগে। এইটার উপর দিয়ে আর এইটার উপর দিয়ে। ঠিক আছে, তাহলে ওই দুটো আমার আঁকার দরকারই নেই। ঠিক আছে, এই 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 and last one না, সরি, এটা তো সাই 4। সাই 4 এর ক্ষেত্রে দুটো নোট ভেঙে তিনটে হবে। তার মানে এই মাঝ বরাবর যাবে, এই বরাবর যাবে, আর এই বরাবর যাবে। ডিফারেন্ট ফেজ, মাঝেরটা আঁকার দরকার নেই। ডিফারেন্ট ফেজ, ডিফারেন্ট ফেজ, এটা হবে। আচ্ছা, এই সাই 5 সাই 3 এর ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, ওই প্রথম দুটোর পরে আর শেষের দুটোর আগে দিলে হতো না নাকি? মানে এই দুটো তাহলে বাদ করছে না, এই দুটো মানে বাদ এই করেছে। বরাবর, হ্যাঁ, এই বরাবর। মানে ওটা করে লাভ নেই কোনো, মানে তুই তো নোট ভেঙে তোর সিমেট্রি নষ্ট হয়ে যাবে তাহলে। সিমেট্রি নষ্ট হচ্ছে মানে মানে কি সমস্যা হচ্ছে মানে? মানে তুই গোটা জিনিসটাকে তো একদম সিমেট্রিক্যালি ভাঙতে চাইছিস। তাহলে এখানে একটা নোট ছিল, তুই এখানে ভেঙে নোট নোট যদি করিস, আর এখানে যদি নোট করিস, তাহলে খেয়াল করে দেখ যে তোর টোটাল নাম্বার অফ, আচ্ছা তোকে করে দেখাচ্ছি। তোর যে দাবিটা, সেটা হচ্ছে যে তুই, তোর দাবি হচ্ছে যে এই বরাবর নোট রাখবো আর এই বরাবর নোট রাখবো, তাই তো? হুম, হুম। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখ, তাহলে এই হচ্ছে আমার বন্ডিং, এটা ঘুরে গেল, আবার এটা ঘুরে গেল, এটা ঘুরে গেল। তাহলে খেয়াল করে দেখ যে এইটা আর এই সাই 2 ইজ বেসিক্যালি সেম। এখানেও যতগুলো বন্ডিং ইন্টারাকশন আছে, এখানেও ততগুলো বন্ডিং ইন্টারাকশন আছে। হুম, এখানে তো সেম হচ্ছে কি কেন? সাই 2 তে তো মানে বাম দিকে দুখানা একটা মানে একই ফেজে আছে, আর ডান দিকে ওই দুখানা ছবি একটা দেখলে হবে না তো, টোটাল বন্ডিং ইন্টারাকশন কটা আমাকে বল। দুটো হবে, হ্যাঁ। দুটো। টোটাল অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন কটা? মানে সেম ফেজ। মানে সেম ফেজে ওভারল্যাপ ক জায়গায় হচ্ছে, আর ডিফারেন্ট ফেজে ওভারল্যাপ ক জায়গায় হচ্ছে? সেম ফেজেও দুটো, ডিফারেন্স ফেজেও দুটো। দুটো। এটা সাই 2 ক্ষেত্রেও সত্যি, সাই 3 ক্ষেত্রেও সত্যি, যদি তোর মডেলে যাওয়া হয়। তার মানে ওই দুটোর এনার্জি স্ট্যাটাস সেম হতে হবে, কারণ এই নাম্বার অফ নোডের সাথে নাম্বার অফ বন্ডিং ইন্টারাকশন, অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন, এনার্জির একটা রিলেশন আছে। আমরা সেই থিওরিটিক্যাল বেসিস নিয়ে আলোচনা করছি না বটেই, কিন্তু সেটা আছে। তাহলে যদি আমার সাই 2 আর সাই 3 মধ্যে বন্ডিং ইন্টারাকশন, অ্যান্টি বন্ডিং ইন্টারাকশনে কোনো ডিফারেন্স না থাকে, তাহলে ওদের এনার্জিটাও সেম হতে হবে। সেটা তো নয়। হুম। তার মানে নোড নোডের সিমেট্রিটা আমাকে ডিফারেন্ট রাখতে হবে। এটাই দেখ, আমি যে সাই 3 এঁকেছি তাতে কিন্তু আলাদা। এখানে বন্ডিং ইন্টারাকশন কটা? বন্ডিং ইন্টারাকশন আছে দুটো। কোথায় দুটো বন্ডিং ইন্টারাকশন? একটা। এখানে ও আচ্ছা, বন্ডিং আচ্ছা, একটা ইন্টারাকশন একটা। একটা কোথায় বলছিস তুই? সেম ফেজে দুটো আছে। আচ্ছা, না, একটাও তো নেই না, এখানে। হ্যাঁ, হ্যাঁ। এখানে অ্যান্টি বন্ডিং ইন্টারাকশনই আছে। হুম, 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 মানে সরি, আমি ভুল বলছি। এখানে বন্ডিং ইন্টারাকশনও নেই, অ্যান্টি বন্ডিং ইন্টারাকশনও নেই। হুম, হুম, হুম। এখানেও বন্ডিং ইন্টারাকশন নেই, এখানেও বন্ডিং ইন্টারাকশন নেই, হ্যাঁ, কিছুই এখানেও নেই, কিছুই বন্ডিং, নেই। এখানেও নেই, এবং অ্যান্টি বন্ডিংও নেই।
বোঝা যাচ্ছে কি বলছি? হুম হুম হ্যাঁ, তারপরেরটাই খেয়াল করে দেখ যে এটা একটা অ্যান্টিবন্ডিং ইন্টারাকশন, এটা একটা অ্যান্টিবন্ডিং, অ্যান্টিবন্ডিং এটাও একটা ইন্টারাকশন। অ্যান্টিবন্ডিং। হ্যাঁ, এবং এইখানটায় এইটা থাকার জন্য একটা মানে নন বন্ডিং গোছের ইন্টারাকশন, যে বন্ডিং ও না অ্যান্টি বন্ডিং, তাহলে নোটটা সেপারেট হয়ে গেছে। এখানে এখানে তিনটে নোট এক্সিস্ট করে। প্রথম কথা তো এখানেই ডিফারেন্সটা হয়ে যায়, যেখানে দুটো নোট এখানে তিনটে নোট, তার মানে এনার্জি বেশি। ঠিক আছে, এন্ড সাই ফাইভটা কিরকম দেখতে হবে? সাই ফাইভটা হচ্ছে অল, যেখানে জায়গা আছে আমরা একটা কাজ করি, গোটা জিনিসটাকে সিলেক্ট করি, একটু নামিয়ে সাই ফাইভটা কিরকম দেখতে হবে? অল অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন। তার মানে এখানেও নোড, এখানেও নোড, এখানেও নোড, এখানেও নোড। বোঝা গেল? হুম, গেল। ব্যাস, থাক আজকে এই অব্দি। ঠিক আছে, আজকে আর সাইক্লিকটা শুরু করলাম না, পরের দিন সাইক্লিকটা করে এমও গুটিয়ে যাবে। এবং আমার ইচ্ছে আছে যে পরের দিন সাইক্লিক সিস্টেমের সাথে আমি ওই ফিজিক্যাল প্রপার্টিজ বলে একটা যে চ্যাপ্টার আছে তোদের, ওইটাও খানিকটা হুম ইয়ে করে হুম দেবো। এবার তোদের কাজ হচ্ছে যে পরের দিনে একটা একটু বড় ক্লাস, মানে 2 ঘন্টার বা 2.5 ঘন্টার ক্লাস রাখা। ঠিক আছে, সেটা কবে হয় আমাকে একটু জান। ঠিক আছে, দাঁড়া, তাহলে আমি প্রথম এক জানি ঘন্টায় তাই। মলিকুলার অরবিটালটা শেষ করে দেবো, তারপরে ফিজিক্যাল প্রপার্টিসটা মোটামুটি করে দেবো। তারপরে যদি কিছু লেজুর বাকি থাকে সেটা পরের ক্লাসে ডিল করে নেবো। দেন স্টিরিও কেমিস্ট্রিটা পড়ার জন্য আমাদের দুটো বড় ক্লাস রাখবো, 2.5 ঘন্টা 2.5 ঘন্টা। ঠিক আছে, বা যদি তোরা ছোট হুম। 2 ঘন্টার ক্লাস রাখতে চাস তাহলে 3টে ক্লাস রাখবো। ঠিক আছে, তাতে মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, বল কোনো প্রশ্ন থাকলে। এই বৃহস্পতিবার সকালবেলা হবে নাকি তোমার? তার কারণ এরপরে আমি রাত্রিবেলা রাখতে পারবো না, ওই যেহেতু রিহার্সাল থাকবে। হ্যাঁ, তো বৃহস্পতিবার সকালবেলা। বৃহস্পতিবার কত তারিখ? এক দুটো ও না, 2 তারিখ তো হবে না। বৃহস্পতিবার না, বুধবার সকালবেলা এসে বাড়ি ঢুকতে ঢুকতেই তো সকাল 10টা 5টা বেজে যাবে। ওই নাটকের থেকে নাকি? হ্যাঁ, 1 তারিখ রাত্রির হলে তো তুই, মানে 1 তারিখ তো হুম বুধবার, হুম। বুধবার রাত্রির থেকে তো সকাল অব্দি তুই ওখানে থাকবি, তো বাড়িতে হ্যাঁ এসে হ্যাঁ। ঘুমাবি। হুম। তো ঠিক আছে, তাহলে আমি একটা গ্রুপে জানিয়ে দেবো ওখানে। হ্যাঁ, তুই একটু আমাকে দুজনেই জানা, ঠিক আছে, যে কখন সম্ভব। ঠিক আছে। আচ্ছা হুম মানে হুম। এই নাটকের ব্যাপারে খালি জিজ্ঞেস করছি একটা। ওই না, রেকর্ডিং অফ করে দিও। হুম, হুম।